স্যার, আপনি কাইন্ডলি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডিপ্লোমা জুলাই 24-এর কোশ্চেন সলভ সেশনে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ডাক্তার রাকিব হোসেন, এমবিবিএস ডিইউ, বিসিএসএল, রেসিডেন্ট নেফ্রোলজি, বিএসএমইউ, এফসিপিএস, পাওয়ার মেডিসিন। তো আজকে কোশ্চেন সলভিং এ যাওয়ার আগে আমি একটু গ্রুমিং করব যে রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষার ডিফারেন্সটা কি এবং ফার্মাকোলজি থেকে কত নম্বর আসতে পারে। তো সামনেই আছে রেসিডেন্সি পরীক্ষা এবং তারপর ডিপ্লোমা পরীক্ষা। তো এই দুইটা পরীক্ষার মেইন ডিফারেন্স হচ্ছে রেসিডেন্সি পরীক্ষা হয় 200 নম্বরে, ডিপ্লোমা পরীক্ষা হয় 100 নম্বরে। এছাড়া সিলেবাস বলেন, কোশ্চেন প্যাটার্ন বলেন, সবকিছুই মোটামুটি একই রকম। তো রেসিডেন্সি পরীক্ষায় দেখা যায় ফার্মাকোলজি সাবজেক্ট থেকে 20 থেকে 25 নাম্বার আসে। আর ডিপ্লোমা পরীক্ষায় ফার্মাকোলজি সাবজেক্ট থেকে 10 থেকে 15 নম্বর আসতে পারে। তো ফার্মাকোলজির প্রিপারেশনটা আপনাকে একটু গুছিয়ে নিতে হবে, কারণ ফার্মাকোলজি সাবজেক্টটা তো অনেক ভাস্ট। তো আমাদের সেকেন্ড প্রফে ছিল বা কারোর থার্ড প্রফে ছিল ফার্মাকোলজি সাবজেক্টটা, আমরা সবসময় অ্যাভয়েড করতাম জটিল বলে। তবে রেসিডেন্সি পরীক্ষায় আপনি যদি ফার্মাকোলজি সাবজেক্টে একটু ভালো করে নেন, প্রিপারেশন নেন, এটা আপনার ট্রাম্প কার্ড হতে পারে, ঠিক আছে? কারণ ফার্মাকোলজি সাবজেক্ট পড়তে কিন্তু সময় কম লাগে। আপনি যদি বোঝেন যে কোন জায়গা থেকে কোশ্চেন হয়, কোন প্যাটার্নে কোশ্চেন হয়, এটা বুঝতে পারলে আপনার সময় কম লাগবে। আর না বুঝতে পারলে সময় বেশি লাগবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখি আমাদের কিছু সিনিয়র ব্যাচমেট বা জুনিয়র খুব অল্প পড়ে বা অল্প সময় পড়ে চান্স পেয়ে যায়। আবার অনেকে দীর্ঘদিন পড়তেছে কিন্তু চান্স পাচ্ছে না। আসলে এটার পিছনের সিক্রেটটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, কোশ্চেন কোন জায়গা থেকে হচ্ছে সেটা বুঝতে হবে, এবং আপনি কিভাবে পড়বেন সেটা বুঝতে হবে। আপনি কত ঘন্টা পড়তেছেন এটা কিন্তু মেইন না, আপনি কতটুকু সময় কোয়ালিটি মেনটেন করে পড়তেছেন, আপনি ইফেক্টিভ পড়া কতটুকু পড়তেছেন, এটা হচ্ছে মেইন মেজার। তো আমি বেশি কথা বাড়াবো না, আপনারা সবাই সলভিং সেশনের জন্য ওয়েট করতেছেন। আমরা সলভিং সেশনে যাব। তার আগে শুধুমাত্র একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকের সলভ সেশনে যেগুলো পড়াবো প্রত্যেকটা আমি চেষ্টা করেছি যে টপিক সহ বোঝানোর জন্য। আর আপনারা নিজেরাও যখন প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন, সব সময় কোনটা ট্রু কোনটা ফলস এটা না, এই টপিকসটা কোথায় আছে সেটা পড়ার চেষ্টা করবেন, কোশ্চেনটা কোন জায়গা থেকে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন খুব সহজে চান্স পেয়ে গেছেন। আর না হলে অনেক কিছু হাতড়াতে হবে, অনেক সময় যাবে, অনেক পরিশ্রম করতে হবে। আচ্ছা, তাহলে আজকের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1: এ পেশেন্ট treated with warfarin shows skin necrosis due to following causes। তাহলে কোশ্চেনটা করা হয়েছে কোন টপিক থেকে? অ্যান্টি কোয়াগুলেন্ট টপিক থেকে। তো এন্টি কোয়াগুলেন্টস এর মধ্যে ওয়ারফেরিন থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে আমরা আগে ওয়ারফেরিন সম্পর্কে জানবো, এরপরে আমরা কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, সবাই আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন। জি ভাই, শোনা হ্যালো, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন। ওয়ারফেরিন ইজ এ কোমোডেন ডেরিভেটিভস, তো কোমোডেন ইজ এ কেমিক্যাল গ্রুপ, ঠিক আছে? Warfarin has the structural similarity of vitamin K. It is vitamin K antagonist. So vitamin K antagonist বলতে কি বোঝাচ্ছে পরের লাইনে এর এক্সপ্লানেশনটা আছে। Warfarin comparatively inhibits the enzyme vitamin K epoxide reductase, thus inhibits the synthesis of vitamin K dependent clotting factor 2, 7, 9, 10। So দেখেন এই টপিক থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। সো 1 নম্বর পরিচয়, এটা হচ্ছে কোমোডেভিটিভস। সেকেন্ড কি আছে? এটা ভিটামিন কে অ্যান্টাগনিস্ট। এটা কেন ভিটামিন কে অ্যান্টাগনিস্ট? কারণ ভিটামিন কে এপোক্সাইড রিডাক্টেজ এনজাইমকে এটা ইনহিবিট করে, এবং এটাকে ইনহিবিট করার পরে ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 ইনহিবিট হয়, যার ফলে এটা অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টি শো করে, ঠিক আছে? আচ্ছা, ওয়ারফেরিনের বায়ো অ্যাভেলেবিলিটি 100%, এবং এটা হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ। 99% ওয়ারফেরিন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে। ওকে, এজন্য দেখা যায় অন্য যেই ড্রাগ প্রোটিনের সাথে বাইন্ড করে তাদের সাথে ওয়ারফেরিনের একটা ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হয়। ওকে,
আচ্ছা, তারপরে দেখেন ওয়ারফেরিন readily crosses the placental barrier. It is teratogenic. এইটা মার্ক করবেন, ওয়ারফেরিন ইজ এ teratogenic ড্রাগ। প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সিতে আমরা কি করি, হেপারিন দিই। প্রেগন্যান্সিতে কিন্তু ওয়ারফেরিন দেওয়া হয় না। Its onset of action is delayed. The mean half life of warfarin is approximately 40 hours. তাহলে এটা হাফ লাইফ অনেক বেশি, এবং মোড অফ অ্যাকশন বলেন, অনসেট অফ অ্যাকশন বলেন, এটা ডিলেতে শুরু হচ্ছে। ওকে, ফিট ফিটটা দেখেন, the products of warfarin metabolism catalyzed by the cytochrome P450 enzyme system are inactive after conjugation to glucuronic acid. They are excreted in the urine and stool. তাহলে এখানে দুইটা বিষয় আছে পেটের মধ্যে। এক নম্বর হচ্ছে এটা সাইটোক্রোম P450 এই সিস্টেমের মাধ্যমে মেটাবলিজম হয়। সেকেন্ডটা হচ্ছে এখানে কনজুগেশন রিয়াকশন হয়। কনজুগেশন রিয়াকশন হয়, গ্লুকুরোনিক অ্যাসিড গ্রুপটা এখানে যোগ হয়, যার ফলে এটা এক্সক্রেশন হয়ে যায়। ইউরিন এবং স্টুলের মাধ্যমে এটা এক্সক্রেটেড হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখি থেরাপিউটিক ইউজ। সো ওয়ারফেরিন তো আপনারা জানেন, মেইনলি এটা ভেনাস থ্রম্বো এম্বোলিজম বা পালমোনারি থ্রম্বো এম্বোলিজম প্রিভেন্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট, ব্লিডিং ডিসঅর্ডার, bleeding disorder, skin lesion and necrosis are rare complications of warfarin therapy and are observed primarily in women. সো দেখেন আমাদের কোশ্চেনটা কিন্তু মূলত এই সেকেন্ড যে কথাটা আছে বা সেকেন্ড যে বুলেটটা আছে এখান থেকে করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ ডিপ্লোমা পরীক্ষায় কোশ্চেনটা। তারপরে দেখেন পার্পল টো সিন্ড্রোম, এ পেইনফুল ব্লুটিং discoloration of the toe caused by cholesterol emboli from plaques has also been observed with warfarin therapy. তাহলে গ্রস হেডিং এ ওয়ারফেরিন থেরাপির আমরা সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট তিনটা পাচ্ছি। একটা হচ্ছে ব্লিডিং কমপ্লিকেশন, আর একটা হচ্ছে আমাদের স্কিন নেক্রোসিস এবং পার্পল টো সিন্ড্রোম। ওকে। আচ্ছা, এখন আমরা দেখি কন্ট্রাইন্ডিকেশন। রিসেন্ট ট্রমা ইনজুরি, অ্যাক্টিভ ইন্টারনাল ব্লিডিং, সিভিয়ার হাইপারটেনশন, নন থ্রম্বোএম্বোলিক স্ট্রোক, মেজর সার্জারি, প্রি এক্সিস্টিং হেমোস্ট্যাটিক ডিফেক্টস, প্রেগন্যান্সি অ্যাজ ইট ইজ teratogenic, lactating mother, threatened abortion, severe liver and renal levels, hypothrombonemia, এ সকল ক্ষেত্রে আমরা ওয়ারফেরিন অ্যাভয়েড করব। আচ্ছা, এখন আমরা জানবো যে ওয়ারফেরিনটা কেন স্কিন নেক্রোসিস করে। Skin necrosis usually occurs shortly after initiating warfarin therapy with a large loading dose or without concomitant heparin. Warfarin inactivates vitamin K dependent clotting factor 27910, and at the same time vitamin K dependent proteins C and S are activated. So এখানে যে দুইটা প্রোটিনের কথা বলতেছে, প্রোটিন সি এন্ড প্রোটিন এস, যখন এইটা ডেফিসিয়েন্সি হয় তখন একটা হাইপার কোঅ্যাগুলেবল স্টেট তৈরি হয়। হাইপার কোঅ্যাগুলেবল স্টেটের অর্থ হচ্ছে আমাদের যেই ছোট ভেন্স গুলো আছে বা ভেনিউল আছে সেখানে হচ্ছে দেখা যায় ক্লটিংটা হয়, ব্লাডটা যায় না, এই জন্য স্কিন নেক্রোসিস হয়। তো এরপরের প্যারায় এটাই বলা হয়েছে, দিস মে কজ এ প্যারাডক্সিক্যাল হাইপার কোঅ্যাগুলেবল স্টেট in which microthrombi develop in cutaneous and subcutaneous venules. As the concentration of anticoagulant property C falls more rapidly than other vitamin K dependent procoagulant factors which have longer half-life. তো এটা বুঝতে হয়তো অনেকের অসুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে আমরা ওয়ারফেরিন কেন দিচ্ছি, কোয়াগুলেশনকে প্রিভেন্ট করার জন্য। কিন্তু এই যে আমরা ড্রাগটা দিচ্ছি এইটার অনসেট ডিলেড, তাই না? আপনারা দেখেছেন। তো প্রথমে প্রোটিন সি এবং প্রোটিন এস কে ইনঅ্যাক্টিভেট করে। প্রোটিন সি প্রোটিন এস কি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। যখন এই ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট বডিতে থাকে না তখন কি হবে, একটা হাইপার কোঅ্যাগুলেবল স্টেট তৈরি হয়।
হাইপার কোয়াগুলেবল স্টেট মানে সেখানে কোয়াগুলেশন বেশি বেশি হবে। এই কোয়াগুলেশন বেশি বেশি হওয়ার জন্য মাইক্রোথ্রম্বাই তৈরি হয়। আর এই মাইক্রোথ্রম্বাই বিভিন্ন ভেনিউলসে গিয়ে আমাদের কি করে, অবস্ট্রাকশন করে, যার ফলে স্কিন নেক্রোসিস হয়। বিষয়টা ক্লিয়ার নাকি? একজন একটু রেসপন্স করেন। এনিওয়ান? বিষয়টা ক্লিয়ার কিনা? এখানে যা বলছি ক্লিয়ার কিনা, একজন একটু রেসপন্স করেন প্লিজ। জি ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটা সলভ করলে আরো বেশি ক্লিয়ার হবে। A patient treated with warfarin shows skin necrosis due to following causes. Following cause কি? protein C and protein S deficiency. Antitrypsin 3 deficiency not true. Factor 7, factor 10 not true. বেসিক্যালি এখানে কি হচ্ছে, ওয়ারফ্রিন দেওয়ার সাথে সাথে একটা হাইপার কোঅ্যাগুলেবল স্টেট তৈরি হয়, যার ফলে মাইক্রোথ্রম্বাই তৈরি হয়, এবং এই মাইক্রোথ্রম্বাই স্কিন নেক্রোসিসের জন্য রেসপন্সিবল। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে আহ, এই ফেনোমেনা প্রিভেন্ট করার জন্য আমরা কি করে থাকি। ওয়ারফারিন যখন কোনো পেশেন্টকে দেওয়া হয় তার প্রথম 3 থেকে 7 দিন ওই পেশেন্টকে হেপারিনও দেওয়া হয়। হেপারিন কি? হেপারিন ইজ আনাদার অ্যান্টিকোয়াগুল্যান্ট, যার ফলে এই স্কিন নেক্রোসিসটা হয় না, মাইক্রোথ্রম্বাইও হয় না। সো নেক্সট কোশ্চেনে চলে আসি। অ্যাসপিরিন। অ্যাসপিরিন অ্যাক্টস অন হাইপোথ্যালামাস। Aspirin acts on hypothalamus to reduce body temperature. False. হাইপোথ্যালামাসের উপরে কিন্তু অ্যাসপিরিনের কোনো রোল নাই এবং বডি টেম্পারেচার রিডিউসও করে না, এটা ফলস হচ্ছে। impairs color vision. False. exerts anti-inflammatory and analgesic effect. ট্রু। অ্যাসপিরিনের ক্ষেত্রে মনে রাখবেন যে অ্যাসপিরিন যখন আমরা রেগুলার ডোজে দিই তখন এটার অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যানালজেসিক ইফেক্ট আছে। কিন্তু অ্যাসপিরিন যখন আমরা লো ডোজে দিই, লো ডোজ অ্যাসপিরিন নাম অবশ্যই শুনছেন, আমরা কার্ডিয়াক ডিজিজের প্রোফাইল্যাকটিক হিসাবে ইউজ করে থাকি। লো ডোজ অ্যাসপিরিনের কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যানালজেসিক রোল নাই। লো ডোজ অ্যাসপিরিনের কেবলমাত্র অ্যান্টি প্লাটিলেট ফাংশন আছে। ঠিক আছে, যেহেতু এখানে অ্যাসপিরিন বলছে, সি নাম্বার ট্রু হবে। ইনহিবিট সাইক্লোঅক্সিনাস রিভার্সিবলি। এইটা দেখেন, এটা আমি একটু পড়াই দিই, তারপরে আমি ওখানে যাচ্ছি। Aspirin is now rarely used as anti-inflammatory medication and used only for its anti-platelet dose. So low dose aspirin এবং রেগুলার ডোজ অ্যাসপিরিন, আমি দুইটা কথা কয়েকবার বলছি আজকে। তো লো ডোজ অ্যাসপিরিন বলতে মোটামুটি বোঝানো হয় 75 থেকে 325 পর্যন্ত, এটাকে বলা হয় লো ডোজ। এবং রেগুলার ডোজ যেটা, সেটা হচ্ছে 600 মিলিগ্রামের উপরে। অ্যাসপিরিনের লো ডোজ 75 থেকে 325 বলা হয়, আর রেগুলার ডোজ যেটা, সেটা 600 মিলিগ্রামের উপরে। Aspirin is absorbed from stomach and upper part of the small intestine, rapidly hydrolyzed to acetic acid and salicylate by esterase in tissues and blood. Salicylate is bound to albumin, so এগুলোর দরকার নেই, জাস্ট এখান থেকে এটুকু মনে রাখলে হচ্ছে। এখন দেখেন মেকানিজম অফ অ্যাকশন। অ্যাসপিরিন irreversibly inhibits platelet অ্যাক্টিভেশন বাই ইনহিবিটিং কক্স এনজাইম। এটা কক্স এনজাইমকে ইরিভার্সিবলি ইনহিবিট করে। ঠিক আছে, this prevents the synthesis of thromboxane A2, which normally causes platelet aggregation. The anti-platelet effect of aspirin lasts for 8 to 10 days, the lifespan of the platelet. দেখেন এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পাইছি। তার মধ্যে একটা কি আছে, ইনহিবিট সাইক্লোঅক্সিনেস রিভার্সিবলি, এটা ফলস হবে। ইনহিবিট সাইক্লোঅক্সিনেস ইরিভার্সিবলি। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিয়েন। আচ্ছা, ইনহিবিটস দ্য প্লাটলেটস ইন অ্যানালজেসিক ডোজ। ফলস। এখানে বলছে যে অ্যানালজেসিক ডোজ কি, অ্যানালজেসিক ডোজ হচ্ছে রেগুলার ডোজ, তাই না, 600 মিলিগ্রাম বা তার উপরে। কিন্তু অ্যাসপিরিন 75 থেকে 325 অ্যান্টি প্লাটলেট অ্যাকশন শো করে। সো ই নাম্বার অপশনটাও ফলস হবে, ই নাম্বার অপশনটাও ফলস হবে। আচ্ছা, তারপর দেখি অ্যাডভার্স ইফেক্ট। গ্যাস্ট্রিক অ্যান্ড ডোডনাল আলসারেশন।
gastric and duodenal ulceration, impaired clotting, hepatic and renal damage, tinnitus, deafness, রেস syndrome. রেস syndrome হচ্ছে ইনফ্লুয়েঞ্জার কোন পেশেন্টকে যদি অ্যাসপিরিন দেওয়া হয় সেখানে র্যাশ বের হয় এবং কিছু নন স্পেসিফিক সিমটম পাওয়া যায়, এটাকে বলা হয় রেস সিনড্রোম। ঠিক আছে, tinnitus, deafness এগুলো তো আপনারা জানেনই। অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, রাইনাইটিস, আর্টিকেরিয়া, অ্যানজিওডেমা এটসেট্রা। আচ্ছা, ঠিক আছে। আর 1 নম্বর কোশ্চেন একজন একটু জানতে চেয়েছেন, আমি খুব সংক্ষেপে বলি। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে পেশেন্ট ট্রিটেড উইথ ওয়ারফেরিন শোজ স্কিন নেক্রোসিস ডিউ টু ফলোইং কজ। অ্যান্সার হচ্ছে প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি। অ্যান্সার এ বি ট্রু। এক্সপ্লানেশনটা আমি দিয়েছি, আপনি পরে রেকর্ড শুনতে পারবেন। তারপর আমি খুব সংক্ষেপে একবার বলি। সেটা হচ্ছে যখন কোনো পেশেন্টকে ওয়ারফেরিন দেওয়া হয়, এটা টার্গেট কি থাকে আমাদের কোয়াগুলেটিং যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে ইনহিবিট করা, এন্টি কোয়াগুলেন্ট অ্যাকশন যাতে শো করে, তাই না? কিন্তু প্রোটিন সি প্রোটিন এস সে এই দুইটাকে ইনহিবিট করার আগে সে প্রোটিন সি প্রোটিন এস কে ইনহিবিট করে। এই প্রোটিন সি প্রোটিন এস কে যখন ইনহিবিট করে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, বডির মধ্যে একটা হাইপার কোঅ্যাগুলেবল স্টেট তৈরি হয়। এই হাইপার কোঅ্যাগুলেবল স্টেট তৈরির ফলে কি হবে, মাইক্রোথ্রম্বাই তৈরি হবে, যেটা মাইক্রো যে ভেনিউস আছে সেটাকে ব্লক করে। সো স্কিনে যে মাইক্রো ভেন্স আছে সেখানে যদি থ্রম্বাই সৃষ্টি হয় স্কিনে ব্লাড ফ্লো যাবে না, তাই না? যার ফলে স্কিন নেক্রোসিস হবে, এটাই বলছে এখানে। আচ্ছা, 1 আর 2 নাম্বার কোশ্চেন আমাদের হয়ে গেছে। আমরা এখন 3 নাম্বার কোশ্চেনে যাব। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এনজাইম ইন্ডিউসিং ড্রাগস বা এনজাইম ইন্ডিউসিং এজেন্ট থেকে করা হয়েছে। মাইক্রোসোমাল এনজাইম ইন্ডিউসিং ড্রাগস ইনক্লুড, অ্যান্সার হচ্ছে কার্মাজিপিন, ফেনোবারবিটন, রিফাম্পিসিন, এরিথ্রোমাইসিন, পেনিসিলিন, ফলস। এক্সাম্পল দেখার আগে আমরা একটু জানবো যে এনজাইম ইন্ডাকশন বলতে আসলে কি বোঝায়, এনজাইম ইনহিবিশন বলতে কি বোঝায়। এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন দুইটাই ইনফিনিটি স্টার টপিকস। সো ইন্ডাকশন নাম থেকে বুঝতে পারতেছেন ইন্ডাকশন মানে কি। ইন্ডাকশন মানে হচ্ছে কোন প্রসেসকে ত্বরান্বিত করা। Some drugs induce hepatic microsomal enzyme that causes increased metabolism of concomitantly used drugs. Of concomitantly used drugs. So এটার মিনিং হচ্ছে যে কিছু ড্রাগ আছে যেটা কোনো পেশেন্টকে দেওয়া হলে সেটা আমাদের হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। তো এই হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ানোর রেজাল্ট হচ্ছে ওই ড্রাগের সাথে যদি অন্য কোনো ড্রাগ হয় সেটাকে মেটাবলিজম করে ফেলে। এইটাই হচ্ছে এনজাইম ইন্ডাকশন। সো রেজাল্টস কি, এনজাইম ইন্ডাকশন মানে কি, আলটিমেট গোল হচ্ছে বা আলটিমেট ফেট কি, ফেট হচ্ছে র্যাপিড মেটাবলিজম। যখন কোনো ড্রাগের র্যাপিড মেটাবলিজম হবে তখন কি হবে, থেরাপিউটিক ফেলিউর হবে। অ্যাকশন শো করার আগে ড্রাগ মেটাবলিজম হয়ে যাচ্ছে, যার ফলে থেরাপিউটিক ফেলিউর হবে। ইনক্রিজ টক্সিসিটি less commonly, development of tolerance, autoinduction, evolution of disease, individual variation in drug response. সো দেখা যাচ্ছে যে এনজাইম ইন্ডাকশনের ফলে পার্সন টু পার্সন ড্রাগ রেসপন্সটা ভ্যারি করতেছে। ড্রাগ ইন্টারাকশন, সো এনজাইম ইন্ডাকশন তো এক টাইপের ড্রাগ ইন্টারাকশন, তাই না? আচ্ছা, এনজাইম ইনহিবিশন, এনজাইম ইন্ডাকশন এর অপোজিট ফেনোমেনা হচ্ছে এনজাইম ইনহিবিশন। সেটা কিভাবে, কিছু ড্রাগ হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমকে ইনহিবিট করে। ওখানে কি ছিল, স্টিমুলেট করতেছিল বা ইনডিউস করছিল, আর এখানে কি করতেছে, এখানে ইনহিবিট করতেছে। তো এই ইনহিবিট করার ফলে কি হবে, ওই ড্রাগের সাথে যদি আর একটা ড্রাগ দেওয়া হয় মেটাবলিজম কমে যাওয়া মানে কি, সে লং টাইম ধরে কাজ করতে পারবে। সো দেয়ার ইজ ইনক্রিজ ইফেক্টিভনেস, ইনক্রিজ টক্সিসিটি, ড্রাগ ইন্টারাকশন, অকেশনালি therapeutic failure. আচ্ছা, এনজাইম ইন্ডিউসার, এনজাইম ইনহিবিটর, এইগুলোর এক্সাম্পল ইনফিনিটি স্টার। তো তার মধ্যে আমি এনজাইম ইন্ডিউসার গুলো দেখাচ্ছি এবং এটা ডিরেক্টলি ভিশনের থেকে আমি নিয়ে আসছি। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে আসছি। তার কারণ হচ্ছে এটা নিয়ে অনেকের কনফিউশন হয়।
যে যে ড্রাগের নাম ভীষণ ফার্মাকোলজিতে লেখা আছে, এগুলো একদম অ্যাবসলিউট। আপনারা অনেকে কি করেন, অনেকে হচ্ছে নেটে সার্চ দেন, গুগলে সার্চ দেন, গুগলের কোনো রেফারেন্স কিন্তু পরীক্ষাতে অ্যাকসেপ্টেবল না ভাইয়া আপু। আপনারা এটা মাথায় রাখবেন যে গুগলের কোনো রেফারেন্স পরীক্ষাতে অ্যাকসেপ্টেবল না, সবসময় টেক্সট বইয়ের একটা রেফারেন্স দিতে হবে। তো দেখেন এনজাইম ইন্ডিউসার কি কি আছে: ফেনোবারবিটন এন্ড আদার বারবিচুয়েট, রিফাম্পিসিন, ফেনাইট্রিন, গ্লিসিফুলভিন, ইথানল, কার্মাজিপিন এবং ফেনাইল বিউটাজন। আর এ বাদে যা আছে সবই হচ্ছে এনজাইম ইনহিবিটর। তো এই কোশ্চেনটাই কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে একটু বলবেন প্লিজ। এই কোশ্চেনে কারো প্রবলেম আছে কিনা? আচ্ছা ঠিক আছে, না থাকলে আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করি। নেক্সট কোশ্চেন করা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন এই টপিকটা আমাদের লেকচার শিটে ছিল। আমি লাস্ট যে পরীক্ষা হয়েছিল, ডিপ্লোমা পরীক্ষা এবং রেসিডেন্সি পরীক্ষা, দুইটা পরীক্ষাতে কিন্তু আমি এখান থেকে কোশ্চেন দিছি। কারণ আমার কেন জানি মনে হচ্ছিল আইদার রেসিডেন্সি আর ডিপ্লোমাতে একটা কোশ্চেন হবে। ঠিক আছে, তো দেখেন মিজোপ্রোস্টল ইন্ডাকশন অফ লেবার ফলস। আপনারা জানেন যে মিজোপ্রোস্টল মূলত গ্যাস্ট্রিক এন্ড ডুওডেনাল আলসার প্রিভেনশনের জন্য দেওয়া হয়। তো এখন প্রশ্ন হচ্ছে মিজোপ্রোস্টল কাদের দেওয়া হয়? যারা লং টাইম কোনো গ্যাস্ট্রিক ইরিটেন্ট ড্রাগ লাইক এনএসআইড ইউজ করতেছে, ওই পেশেন্ট গুলার ক্ষেত্রে কিন্তু লং টাইম পিপিআই দেওয়া যায় না। সে সকল ক্ষেত্রে মিজোপ্রোস্টল দেওয়া হয়। ল্যাটিনোপ্রোস্ট গ্লুকোমা। আর আপনারা অবশ্যই নেক্সট রেসিডেন্সি নেক্সট ডিপ্লোমার জন্য মাইডিয়াটিক্স ভালো করে পড়ে যাবেন, ওকে? আচ্ছা, তারপরে দেখেন ডিনোপোস্ট ইম্পর্টেন্স করে, এটাও ফলস। ডিনোপোস্ট ইন্ডাকশন অফ লেবার এবং টার্মিনেশন অফ প্রেগন্যান্সির জন্য ইউজ করা হয়। ইন্ডাকশন অফ লেবার এবং টার্মিনেশন অফ প্রেগন্যান্সির জন্য ইউজ করা হয়। ওকে, দেন আমরা দেখি ইপোপ্রোস্টেনল ডিউরিং হেমোডায়ালিসিস টু ইনহিবিট কোয়াগুলেশন, ট্রু। Alpostadil pulmonary hypertension, that is false. So arteriosus এর প্যাটেন্সি মেনটেন করার জন্য ইউজ করা হয়। এবং মোস্ট কমন ইউজ হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনে অ্যালপোস্টাডিল ইউজ করা হয়। তো দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে বা ইডির ক্ষেত্রে যদি প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়া হয় তখন ভ্যাসোডাইলেট হয়, যার ফলে ইরেকশনটা ভালো হয়। ঠিক আছে, মূলত ভ্যাসোডাইলেটেশনের জন্য দেওয়া হয়ে থাকে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করি। আচ্ছা, নেক্সট এক্সামের জন্য আপনারা অবশ্যই এন্টি গ্লুকোমা ড্রাগ এবং মায়োটিক্স মাইড্রিয়াটিক্স এগুলা খুব ভালো করে পড়ে যাবেন। ড্রাগস দ্যাট উইথ এ ফেসিয়াল বাটারফ্লাই র্যাশ, অ্যান্সার উইথ ফেসিয়াল বাটারফ্লাই র্যাশ। আচ্ছা, এই কোশ্চেনটা মূলত কোশ্চেন একটা ড্রাইভ কোশ্চেন বা ঘুরানো কোশ্চেন। মেন কোশ্চেন হচ্ছে ড্রাগস কজিং লুপয়েড রিয়াকশন, ড্রাগস কজিং লুপয়েড রিয়াকশন, ঠিক আছে, অথবা ড্রাগস কজিং এসএলই লাইক সিনড্রোম। এই কোশ্চেনটাকে স্যাররা কিন্তু ঘুরাই দিছে। আপনি যদি এখন স্যার পারতেছেন না, ওকে, তো আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই এই টাইপের কোশ্চেন কোরিলেট করতে পারবেন। Drugs that is are associated with facial butterfly rash is or are captopril true, isoniazid true, phenytoin true, nifedipine, prednisolone false. Next question. Antimicrobial which inhibit cross-linking of peptidoglycan is or are? তো আপনারা হয়তো আজকে অনেকেই আছেন যারা লাস্ট রেসিডেন্সিতে আমার ক্লাস করেছেন ফার্মাকোলজির। আমি ফার্মাকোলজির প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলতাম যে আপনারা এই পয়েন্টগুলো আলাদা করে পড়বেন, পরীক্ষা দিতে পারেন। ঠিক আছে, লাস্ট রেসিডেন্সি ডিপ্লোমাতে যারা আমার ক্লাস করেছেন তারা কিন্তু জানেন যে আমি বারবার বলতাম। তো মূল কথা হচ্ছে আমরা যা পড়িয়েছি, আমরা যে টপিক গুলা দিই সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন হয়। আপনারা সেইগুলো ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ইনহিবিশন অফ সেল সিনথেসিস, সেল ওয়াল সিনথেসিস, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, ইনহিবিশন অফ ক্রস লিঙ্কিং অফ পেপটাইডোগ্লাইকেন, পেনিসিলিন, সেফালোস্পোরিন, ইমিপেনাম,
অ্যাস্ট্রোনাম ভ্যানকোমাইসিন, পিসিভি নেমোনিক দিয়ে মনে রাখতে পারেন। তবে আমি আসলে অ্যাজ হোল মনে রাখতাম, পিসিবি দিয়ে মনে থাকতো না আমার। ইনহিবিশন অফ আদার স্টেপস ইন পেপারোগ্লাইকান সিনথেসিস, সাইক্লোসিন, ব্যাকটেরিওসিন। এন্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটির মধ্যে আছে ক্যাসপোফাঙ্গিন। তাহলে এই ড্রাগ গুলা গুলা গেল আমাদের সেল ওয়াল সিনথেসিস। সো দে আর ইনহিবিটর অফ সেল ওয়াল সিনথেসিস। আচ্ছা, এখন চলে আসে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। প্রোটিন সিনথেসিস ইনহিবিটরকে দুইটা ভাগে ভাগ করা যায়। 30S রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে এবং 50S রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে। ওকে, দুইটা গ্রুপে ভাগ করা যায়। তো আমরা এটাকে নেমোনিক দিয়ে পড়বো, কারণ এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের ভুল হয়ে যায়। এটা মনে রাখবেন, বাই অ্যাট 30, বাই অ্যাট 30, সেলস অ্যাট 50, অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করো। বাই অ্যাট 30, সেলস অ্যাট 50। আমি চ্যাট বক্সে নেমোনিকটা লিখে দিয়েছি, আপনার নেমোনিকটা ফলো করেন। বাই অ্যাট 30, অ্যাট 30 বলতে কি বোঝাচ্ছে? 30 রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে অ্যামাইনো গ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন, অ্যামাইনো গ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন। আচ্ছা, 50 রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে ক্লিন্ডামাইসিন, ক্লোরামফেনিকল, এরিথ্রোমাইসিন, লিনাজোলিড এবং স্ট্রেপ্টোগ্রামিন, স্ট্রেপ্টোগ্রামিন। ওকে। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আহ অ্যাজিথ্রোমাইসিন বা ম্যাক্রোলিডস, তারাও 50S রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে। ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এখানে আছে ইনহিবিশন অফ নিউক্লিওটাইড সিনথেসিস। এই গ্রুপের ড্রাগ সালফোনামাইড, ট্রাইমিথোপ্রিম। কি আছে? সালফোনামাইড, ট্রাইমিথোপ্রিম। আচ্ছা, এখানে মনে রাখবেন যে প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে মনে রাখতে হবে। ইনহিবিশন অফ ডিএনএ সিনথেসিস, এই ডিএনএ সিনথেসিস ইনহিবিটররা ডিএনএ জাইরেজ এনজাইমকে ইনহিবিট করে। কোন এনজাইমকে ইনহিবিট করে? ডিএনএ জাইরেজ, ডিএনএ জাইরেজ এনজাইমকে ইনহিবিট করে। লিখে নিয়েন এটা। কুইনোলোন, সিপ্রোফ্লক্সাসিন, ইনহিবিশন অফ এমআরএনএ সিনথেসিস, রিফাম্পিসিন। এই গ্রুপের ড্রাগ আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজকে ইনহিবিট করে। আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজকে ইনহিবিট করে। আচ্ছা, তারপর আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অল্টারনেশন অফ সেল মেমব্রেন ফাংশন, দ্যাট ইজ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, পলিমেক্সিন, ড্যাপ্টোমাইসিন, কোলিস্টিন। পলিমেক্সিন, ড্যাপ্টোমাইসিন এবং কোলিস্টিন। আচ্ছা, অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি অ্যাম্প্রোসিন বি, নিস্টাটিন, টাইবিনাফিন, অ্যাজোস, ইট্রোকেনাজল। আদার মেকানিজম অফ অ্যাকশন, এটা লেস ইম্পর্টেন্ট। এই প্রথম দিকের গুলাই বেশি পরীক্ষায় আসে, বিশেষ করে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর এবং নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। এই তিনটা থেকে মেইনলি কোশ্চেন হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, SGLT2 ইনহিবিটর ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আপনাদের সবার জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে, যারা আমাদের আজকে সেশনে জয়েন করেছেন, তারা যদি রেসিডেন্সি বা ডিপ্লোমার কোনো ব্যাচে অ্যাডমিট হতে আগ্রহী হন, তাহলে আমরা আপনাদেরকে অনার করব। লং ব্যাচে 1000 টাকা ডিসকাউন্ট করব এবং এক্সাম ব্যাচ লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভ ব্যাচে 500 টাকা ডিসকাউন্ট করব। এক্সট্রা ডিসকাউন্ট আর কি, আমাদের রেগুলার থেকে এক্সট্রা ডিসকাউন্ট করা হবে। তো যারা হচ্ছে অ্যাডমিট হতে চান আমাদের রেসিডেন্সির কোনো ব্যাচে বা ডিপ্লোমার কোনো ব্যাচে, আপনারা আপনাদের নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে অ্যাডমিট হতে চান সেটা চ্যাট বক্সে একটু লিখবেন কাইন্ডলি। আমাদের ব্যাচ এক্সিকিউটিভ যোগাযোগ করবে। আমি আবারও বলতেছি, যারা অ্যাডমিট হতে চান তার নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে অ্যাডমিট হতে চান সেটা কমেন্ট করবেন, আমাদের ব্যাচ এক্সিকিউটিভ যোগাযোগ করবে। এবং অবশ্যই আপনাদেরকে রেগুলার যে ফি চলতেছে তার থেকে আমরা ডিসকাউন্ট দিব, অনার করবো। আসলে ডিসকাউন্ট বললে ভুল হবে, এটা আমাদের সেশনে জয়েন করেছেন এটার জন্য অনার আর কি। ওকে, নাইস। আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করি। SGLT2 ইনহিবিটর ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এক্ষেত্রে বলি, যারা লাস্ট রেসিডেন্সি, লাস্ট ডিপ্লোমা আমার ক্লাস করেছেন ফার্মাকোলজির, আমি কিন্তু ক্লাসে বারবার বলতাম যে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, আপনারা ভালো করে দেখেন। এবং এইটা লাস্ট ডিপ্লোমাতে নিউ টপিকস, আগে কিন্তু কখনো SGLT2 থেকে কোশ্চেন আসে নাই। এবং এটি ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে, এটা কার্ডিয়াক
আউটকাম অনেক ভালো এবং সারা বিশ্বব্যাপী এই ড্রাগ নিয়ে গবেষণা চলতেছে। তাহলে আমরা এই ড্রাগসটা একটু দেখি আগে। প্রপার্টি, SGLT2 ইনহিবিটর, এটার মধ্যে 2012 সালে সর্বপ্রথম ড্যাপাগ্লিফ্লোজিনকে লাইসেন্স দেওয়া হয় এবং ক্লিনিক্যাল ইউজ করা হয়। এর পরবর্তীতে ক্যানাগ্লিফ্লোজিন এবং ইম্পাগ্লিফ্লোজিন এই দুইটা ড্রাগ দেওয়া হয়। তো এই দুইটা ড্রাগের মধ্যে ইম্পাগ্লিফ্লোজিন মোস্ট কমনলি বা ওয়ার্ল্ড ওয়াইড এখন ইউজ করা হচ্ছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল রেনাল টিউবিউলে যে গ্লুকোজটা অ্যাবজর্ব করে সেটাকে ইনহিবিট করে। তো গ্লুকোজ রিঅ্যাবজর্পশন যদি ইনহিবিট করে কি হবে, গ্লাইকোসুরিয়া হবে। তার আর আলটিমেট রেজাল্ট কি, আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখেন এই কথাটাই লেখা আছে, অ্যাপ্রক্সিমেটলি 25% of the filtered glucose not being reabsorbed with consequent glycosuria. All this helps to lower blood glucose and results in caloric loss and subsequent weight loss. The glyceria does also lead to genital fungal infection. The glycosuria does also lead to genital fungal infection. সো এখানে আপনাদের SGLT2 ইনহিবিটর এই গ্রুপের ড্রাগের দুইটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট বলছে। একটা হচ্ছে ওয়েট লস আর দ্বিতীয়টা হচ্ছে জেনিটাল ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, এই যে এম্পাগ্লিফ্লোজিন এই ড্রাগটা এখন এত বেশি ইউজ করা হচ্ছে এর কারণটা কি? দেখেন আমি এখানে মার্ক করেছি, empagliflozin therapy results in a 35% reduction in the cardiovascular mortality and similar reduction in admission to hospital with heart failure. তো হার্ট ফেলিউর এবং কার্ডিওভাস্কুলার ইভেন্টের ক্ষেত্রে এটা মর্টালিটি মরবিডিটি দুইটাই 35% পর্যন্ত কমাতে পারে। ঠিক আছে, এই জন্য এই গ্রুপের ড্রাগ এখন বেশি ইউজ করা হয়। আচ্ছা, তারপরে দেখেন ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোসিডোসিস, ডিকে নট অ্যাসোসিয়েটেড উইথ মার্কড hyperglycemia has been recognized as a rare complication of this class of drug. তাহলে SGLT2 ইনহিবিটরের তিনটে অ্যাডভার্স ইফেক্ট যদি আমাদেরকে বলতে দেওয়া হয়, তাহলে এক নাম্বার হচ্ছে ওয়েট লস, দুই নাম্বার হচ্ছে জেনিটাল ফাঙ্গাল ইনফেকশন এবং তিন নাম্বার হচ্ছে ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোসিডোসিস। এখানে মনে রাখবেন এরা ইউরিনারি ইনফেকশন করে বা জেনিটাল ট্র্যাক্টও ইনফেকশন করে। সো এমসিকিউ এই পর্যন্তই। একজন 6 নাম্বার কোশ্চেনটা একটু জানতে চেয়েছেন। 6 নাম্বার কোশ্চেনটা আমি একটু দেখাচ্ছি। অ্যান্টিমাইক্রোবিয়ালস হুইচ ইনহিবিট ক্রস লিঙ্কেজ পেপ্টাইডোগ্লাইকান ইউজার আর, অ্যান্সার হচ্ছে এখান থেকে সেফালোস্পোরিন, পেনিসিলিন। অ্যামাইনোগ্লাইকোসাইড আমাদের 30 রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে। ক্লোরফেনিকলস আমাদের 50 রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে। সালফোনামাইড আমাদের ফোলেট সিনথেসিসকে ইনহিবিট করে। ঠিক আছে, সো বি এবং ডি নাম্বার ট্রু এখানে। আচ্ছা, এমসিকিউ ক্লিয়ার কিনা, এমসিকিউ বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা? না থাকলে ভাইয়া আমরা ভাইয়া এসবি তে। 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখতে যাচ্ছি, 2 নাম্বার। আচ্ছা আপু, 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এই যে এটা। আর আমি আবারও বলতেছি, কেউ যদি স্পেশাল ডিসকাউন্টে স্পেশাল অনারে আমাদের সিনাপসের রেসিডেন্সি বা ডিপ্লোমা লং ব্যাচ এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, কাইন্ডলি আপনার মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে অ্যাডমিট হতে চান এটা চ্যাট বক্সে লিখবেন, আমাদের সংশ্লিষ্ট ব্যাচ এক্সিকিউটিভ যোগাযোগ করবেন এবং ভর্তি ইনশিওর করবেন। আর অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে। ঠিক আছে, এখন আমরা এসবিএ তে চলে যাই। এসবিএ এর জন্য অনেকে খুব প্যানিক করেন, পরীক্ষার আগের দিনও অনেক কোশ্চেন করে যে ভাইয়া এসবিএ এর জন্য কি পড়বো। এসবিএ এর জন্য আপনাদের নতুন করে কিছু পড়া দরকার নাই। আপনারা সারা বছর যা পড়ছেন, এমসিকিউ এর জন্য যে টপিক পড়ছেন এখান থেকে এসবিএ হবে। এইটার জন্য আলাদা করে কিছু পড়ার প্রয়োজন নাই। A 60 years old male has come to the surgical assessment unit with lower abdominal pain.
and has been unable to pass urine for the last 12 hours. So first of all এখানে যে ক্লিনিক্যাল সিনারিও দিয়েছে সেটা কিসের ইউরিন রিটেনশনের। On examination, he has a palpable tender bladder in suprapubic region. On peer examination, his prostate is smooth and not enlarged. He has a background of high blood pressure, depression, neutropenic pain, and diabetes. What is the most likely cause of his clinical presentation? So দেখেন এসবিএ গুলা কিন্তু একটু বড় হয় এবং এখানে অনেকগুলা নন রিলিভেন্ট কথা দেওয়া আছে যার ফলে স্যার আপনাদেরকে ডিস্ট্রাক্ট করতে চেয়েছে। তো এখান থেকে যে কথাটা বলছে সেটা হচ্ছে একজন পেশেন্ট এন্টি হাইপারটেনসিভ, অ্যান্টিডিপ্রেসেন্ট, নিউরোপ্যাথিক পেইন এবং ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছে। পাশাপাশি তার কি হয়েছে, তার ইউরিনারি রিটেনশন হয়েছে। এটার রিজন কি সেটা জানতে চেয়েছে। রিজন অনেকগুলো হতে পারে, তার তার মধ্যে এখানে অ্যান্সার হচ্ছে অ্যামিট্রিপ্টাইলিন। অ্যামিট্রিপ্টাইলিন কেন অ্যান্সার হচ্ছে, এই যে পেশেন্ট ডিপ্রেশনের জন্য ইউজ করতে পারে, পাশাপাশি এটা আমাদের ইউরিন রিটেনশনও করে। এই জন্য অ্যান্সার হচ্ছে অ্যামিট্রিপ্টাইলিন। এই যে ড্রাগ গুলো দেওয়া আছে এই ড্রাগ গুলো কেবলমাত্র অ্যামিট্রিপ্টাইলিন আমাদের ইউরিনারি রিটেনশন করতে পারে। এই জন্য এখানে অ্যান্সার হবে অ্যান্সার ডি, অ্যামিট্রিপ্টাইলিন। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সাইড ইফেক্ট, টিসিএস, থ্রম্বোসাইটোপেনিয়া, কার্ডিয়াক, এর মধ্যে আছে অ্যারিথমিয়া, এমআই, স্ট্রোক, ইন্ট্রিকোলিনার্জিক, টাইকার্ডিয়া, ইউনাইটেশন এটসেট্রা এবং সিজার। দেখতেই পাচ্ছেন যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট লাইক অ্যামিট্রিপ্টাইলিন আমাদের ইউরিনারি রিটেনশন করতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। লাস্ট ডিপ্লোমা পরীক্ষায় একটা এমসিকিউ হয়েছে, একটা এমসিকিউ তে আমি দেখিয়েছি। আচ্ছা, এছাড়া এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাসটা কেমন লেগেছে কাইন্ডলি একটু জানাবেন, অথবা কেউ যদি আমাদের সিনাপসের রেসিডেন্সি বা ডিপ্লোমা কোনো ব্যাচে ভর্তি হতে চান কাইন্ডলি চ্যাট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা, ফার্মাকোলজি আসলে মনে রাখা একটু টাফ। তো ফার্মাকোলজির জন্য আমি যেটা করতাম, বা আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকে সাজেশন দিয়েছি, অনেকে এর রেজাল্টও পেয়েছে, সেটা হচ্ছে যে আমরা সবসময় বা আমি সবসময় চেষ্টা করি বা সাজেস্ট করি যে আপনার নিজের একটা শর্ট নোট থাকবে। শর্ট নোট বলতে আপনি যেগুলো ভুলে যান, আপনার যেগুলো কঠিন লাগে সেটা শর্ট নোট করবেন ফার্মাকোলজির। অন্য সাবজেক্ট না করতে পারলে ক্ষতি নাই, ফার্মাকোলজি একটা শর্ট নোট থাকলে আপনি আপনার উইক জোনটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি পড়তে পারবেন, রিভিশন দিতে পারবেন। আর ফার্মাকোলজিতে আসলে রিভিশন দেওয়ার কোনো বিকল্প নাই। আর ফার্মাকোলজি আসলে পড়তে সময় লাগে না, এটা রিভিশনের জন্য একটু সময় যায়। ওকে। আচ্ছা, লুপয়ের রিঅ্যাকশনের পেজটা অবশ্যই দেখাবো। আচ্ছা, লুপয়ের রিঅ্যাকশনের মধ্যে আছে না হাইড্রোলিজের 90%। তো এখানে মনে রাখবেন যে আহ এটা যদি এসবিএ তে হয়, এই সেম কোশ্চেন এসবিএ তে হয়, হুইচ ড্রাগ মোস্ট কমনলি কজেস লুপয়েড রিঅ্যাকশন, অ্যান্সার হবে হাইড্রোলিজিন। সেম কোশ্চেন যেটা এমসিকিউ এর জন্য পড়ছেন সেটা এসবিএ হিসেবে চিন্তা করবেন, দেখবেন এসবিএ তে ভালো করতে পারতেছেন। সো ড্রাগ কজিং লুপয়েড রিঅ্যাকশন যদি এসবিএ তে হয় অ্যান্সার হচ্ছে হাইড্রোলিজিন। এছাড়া আছে প্রোকেনামাইড, ফেনাইট্রোইন, ফিনোথায়াজিন, আইসোনিয়াজিড, পেনিসিলামিন, ওসিপি, মিথাইল ডোপা, মিওসাইক্লিন, এসি ইনহিবিটর এটসেট্রা। ঠিক আছে, আর কারোর কোনো কিছু বলার আছে বা আর কোনো কিছু কেউ অ্যাড করতে চান কিনা? হ্যাঁ, আপনি যে এই এক্সপ্লেনেশন গুলো বলেছেন ওগুলো কি এই সিনাপস লেকচার শিটে পাওয়া যাবে ফার্মাকোলজি? আহ অলমোস্ট 90% পাবেন ভাইয়া, অলমোস্ট 90%। ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।